পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ টানতে হবে কয়েক প্রজন্মকে, বলছে শ্বেতপত্র কমিটি। আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার, কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নতুন ইসি। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। সুষ্ঠু নির্বাচনের সহায়তা দেবে জাতিসংঘ। আগামী নির্বাচন সহজ হবে না, জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। অতীতে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে শুধরানোর পরামর্শ। এবং অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পরপর তিনটি ত্রুটিপূর্ণ নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। ২৮ উপায়ে দুর্নীতির তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ১৫ বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতিও পেয়েছে কমিটি। পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। গেল ১৫ বছর কিভাবে লুটপাট চালানো হয়েছে দেশের অর্থনীতিতে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনগণকে জানানো হয় মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। দুর্নীতি করে যদি ১০০ টাকা হয় তার মধ্যে হয়তো ৬০ টাকা বাইরে নিয়ে গেছে। উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়ে কমিটির সদস্যরা বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে না এলে দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারবে না বাংলাদেশ। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় কমিটির প্রধান জানান, দেশের অর্থনীতির কোমর ভাঙতে রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করা হয়েছিল চোরতন্ত্র। তাদের মধ্যে কারা বেশি দুর্নীতি করেছে এমন প্রশ্নে দেবপ্রিয় বলেন, এক চোর ধরতে আরেক চোরের সাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য। ক্যাপাসিটি চার্জের ভুল তথ্য দিয়ে নিজস্ব জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে না তুলে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র কমিটি। এর আগে রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেন কমিটির সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচারকারী ও তাদের দোসররা এখনও ধরাছোঁয়ার বাইরে। টিআইবি বলছে, অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোর অসাধু কর্মকর্তারাও। ক্ষমতার পালাবদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ চক্র। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে।
অভিযোগ রয়েছে ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। এই ধরনের খাতগুলোতে যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ডেকে এ বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে তিনি ইঙ্গিত দেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকরা। তাদেরকে প্রায় 1 ঘন্টা সাম্প্রতিক পরিস্থিতির ব্যাখ্যা দেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না বলে জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের। প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রসিডিংস হয়েছে, এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন মনে করেন তার রাজনীতির জন্য এমন বক্তব্য ঠিক হয়নি। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির কিছু গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় গণমাধ্যমের গুজব নিয়ে বাংলাদেশের মিডিয়া প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক থাকতে হবে। বরিশাল ও রংপুরে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কি ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ করেছে বাংলাদেশের ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এমন হামলার মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার পরিষদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার খবরের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ছাত্র জনতা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন রাজু ভাস্কর্যের সামনে। এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, ভারত সরকারকে বাংলাদেশের
মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। দূতাবাসে হামলা হলে এরপর রাজু ভাস্কর্য পাদদেশে এ ঘটনায় ক্ষোভ জানান গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও ছাত্র জনতা। এ সময় ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারিও দেন তারা। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। এর পরপরই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন সাধারণ ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল করেন তারা। প্রদক্ষিণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় সাধারণ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সহ ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের ১৬ রেল স্টেশন থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিল থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না। আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতকে না খেলার হুঁশিয়ারি দেন বক্তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় অবিলম্বে মমতাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে এই সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সোমবার নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম কমিশন সভা শেষে একথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরও জানান, কমিশন সভায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 14তম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এতে ভোটার তালিকা হালনাগাদ সহ 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রীতি অনুযায়ী আগামী 2রা মার্চ ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের হাতে বর্তমানে 17 লাখ নাগরিকের তথ্য আছে, যা যুক্ত করেই দেয়া হবে ভোটার তালিকার হালনাগাদ তথ্য। একইভাবে 2025 সালে যারা বাদ পড়বেন তাদেরকে পরের বছরের ভোটার তালিকায় যুক্ত করা হবে। চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। প্রথম কমিশন সভায় নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 4 কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে 4টি কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার
আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনাররা। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নতুন ইসিকে সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ। সোমবার বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন লুইস। We just came here to offer the United Nations support to the Election Commission and to see how technically we can work together to make sure that the priorities that the Election Commission and the Commissioner have set are supported. We're really delighted that the Commission has fully asserted its independence and they have the full backing of the interim government, and we're going to work very closely and we look forward to working with the new Commission. আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না মন্তব্য করে জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে দলের ৩১ দফা নিয়ে ময়মনসিংহ ও খুলনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সকাল থেকে এই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ময়মনসিংহ ও খুলনার কর্মশালায় দলে দলে যোগ দেন। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সমমনা সব রাজনৈতিক দলের চিন্তার ফসল। এসব দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। ৩১ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। কিছু নেতাকর্মীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তার নির্দেশ, দলকে ক্ষমতায় আনতে জনগণের মন জয় করতে হবে সাংগঠনিকভাবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন তারেক। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসার। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। এছাড়াও দলীয় নানা দিক নির্দেশনা তুলে ধরা হয় কর্মশালায়। আলোচনা হয় দলের ভবিষ্যৎ নিয়েও। কনক আজাদ, সময় সংবাদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ৩য় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সাজ্জিস আলম সহ আরও অনেকে। প্রায় ২.৫ ঘণ্টা ব্যাপী চলে এই বৈঠক। এ বৈঠকে গুরুতর আহতদের সহায়তায় মেডিকেল সাপোর্ট টিম, আইসিটি সাপোর্ট টিম, লিগ্যাল সাপোর্ট টিম গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকরী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুরে সার্কের মহাসচিব গোলাম সারোয়ার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা সার্কের মহাসচিবকে বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে। সার্কের বড় সমর্থক হওয়ার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান গোলাম সারোয়ার। অধ্যাপক ইউনুস জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান। এদিন বাংলাদেশ নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা বাণিজ্য সহজ করতে কাজ করছে। অ্যাম্বাসেডর উইকস বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে তার দেশ।
জনগণের সেবা করার সুযোগ পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান জামায়াতের আমির। যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসেবে কাজ করব, মালিক হিসেবে নয়। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসেবা পরম ধর্ম, এরকম স্লোগান আপনারা দেখেন নাই, শুনেন নাই, কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছেন। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক জমিদার হয়ে বসেছেন, আর জনগণকে তারা তাদের ভাড়াটিয়া মনে করেছেন। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 2009 সালে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। 2008 সাল থেকে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পতনের পর এই ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগে এই বিষয়ে শুনানি হবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গুম নির্যাতনের অভিযোগে প্রথমবার বিচারের মুখোমুখি র্যাবের সাবেক 2 কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন। তাদের কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকেও গ্রেফতার দেখিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। তাদের হাজির করতে বলা হয়েছে বুধবার। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক 2 সদস্যকে। শুধু গুম নির্যাতনই নয়, মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন জুলাইয়ে ছাত্র জুবাইর হত্যা মামলারও আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আলেপকে বলা হয় গুম এক্সপার্ট। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এই 2 জনকে। তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ দেখা যায়নি। এমনকি এজলাসে দাঁড়িয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ নিয়ে দিয়েছেন মন গড়া তথ্য। পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপ উদ্দিনকে আনা হয়েছে, মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। হাজির করতে বলা হয়েছে 4 ডিসেম্বর। 19 জুলাই 2024 তারিখ কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, তিনি যে এলাকার এমপি, সেখানে তার নির্দেশে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে মঙ্গলবার হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে এবং 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে রিটটি দায়ের করেন কয়েকজন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই আদেশ দেন বিচারক। আদালতে তাদের আনা হলে একাধিক মামলায় গ্রেফতারের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। পরে তা মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার আবেদন করে পুলিশ। তবে ইজলাস কক্ষে তখন অনুপস্থিত ছিলেন পলক। পরে তাদেরকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। ঘণ্টাখানেক পর ইজলাসে বিচারকের সামনে উপস্থিত করা হয় জুনায়েদ আহমেদ পলককে। গ্রেফতার আদেশ বহাল রাখলে বিচারককে পলক জানান জেল হাজতে ডিভিশনের অনুমতি পেলেও সেই সুবিধা পাচ্ছেন না তিনি। শাহবাগ থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী দীপুমণি, তাকে এই মামলা একটি হত্যা তাকে সোনারেশ করা হয়। হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা, আর শাহবাগ তার মামলাটা হলো
হত্যা মামলা। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায়ও এদিন সকালে গ্রেফতার আবেদন করা হয় 14 দলের মুখপাত্র হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে। হাতিরঝিল থানার এই মামলায় তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে তার বিচারিক আদালত যেটা আলিয়া মাদ্রাসা বক্সিবাজ আলিয়া মাদ্রাসা যাচ্ছিলেন, তখন মগবাজারে এই গাড়ি বড় আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। এই মামলায় এই দুইজনে হাসানুল হক ইনু এবং মেনন তারাও এজাহারনামী আসামি। তাদের নেতাকর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদদে তারাও সেখানে উপস্থিত ছিল। এছাড়া রামপুরা থানার হত্যা মামলায়ও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে হাসানুল হক ইনুকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা মামলায় ৮ আসামি 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় আসামিদের। গেল 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিন নাকচের পর আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর চালায় তার অনুসারীরা। কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। দিনে দিনে কমছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। পরিস্থিতি বদলাতে ঢাকার যানজট কমানোর পাশাপাশি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সোমবার রাতে আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে কথা জানান তিনি। একই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এফডিআই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা দরকার। দেশে কমেছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। বিদেশিদের আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস সহ নানা উদ্যোগ নিলেও বদলাচ্ছে না পরিস্থিতি। তবে হাল ছাড়ছে না অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে রাজধানীর গুলশানের একটি 5 তারকা হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে এফডিআই বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এর মধ্যে রয়েছে ঢাকার যানজট কমানো এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। December 16, we are opening up what you call the BRT from Gazipur to all the way to Gulistan, and then the entire journey would be in 1 hour. We are also planning to introduce 3 commuter trains. ব্যবসায়ীদের আশ্বস্ত করে সরকারের ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। এ সময় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে আরও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। We believe that the interim government's proposed reforms to enhance transparency and accountability in the public administration, the financial sector, for greater business confidence and attract foreign direct investment. বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 1 বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ কমেছে $142 মিলিয়ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে শ্বেতপত্র কমিটি করার কথা জানালেন উপদেষ্টা হাসান আরিফ। হোটেল লা মেরিডিয়ানে 3য় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিলে কথা বলেন তিনি। বৈঠকে টার্মিনালটিতে ব্যয় 3 গুণ বাড়ানো ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করা হয়। নান্দনিক এবং বিশ্বমানের স্থাপনা হিসেবে গড়ে তোলার তকমা দিয়ে 2019 সালের শেষে নির্মাণ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। ট্রাফিক, স্থান সংকট, নিরাপত্তা ইস্যু সহ নানামুখী সমস্যায় শহরের বাইরে নতুন এয়ারপোর্ট নির্মাণের পরামর্শ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে 3য় টার্মিনাল নির্মাণ করা হয় রাজধানী কাওলাতেই। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পরও নকশায় যেমন ভুল ছিল, তেমনি 7,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে। সোমবার হোটেল লা মেরিডিয়ানে 3য় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে এমন অভিযোগগুলোই উঠে এসেছে। বেসরকারি বিমান পরিচালনা কোম্পানিগুলোর মত, নিম্নমানের সামগ্রী ও অখ্যাত যন্ত্রপাতি সংযোজিত হয়েছে 3য় টার্মিনালে। টার্মিনাল প্রজেক্ট 7,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয় কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে রানওয়ে বাদ দেই
22,000 কোটি টাকায় দাঁড়াতে পারে। শহরের মাঝে হওয়ায় তৃতীয় টার্মিনালে অপারেশনাল সুবিধা কতটুকু বাড়বে তা নিয়ে প্রশ্নের পাশাপাশি শঙ্কা রয়েছে বিমানের সক্ষমতা নিয়েও। এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে। আর এয়ারলাইন বাড়ছে, জিএইচএ ক্যাপাবিলিটি সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি। বৈঠকে বর্তমান ব্যবস্থাপনায় কার্গো সহ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের বিভিন্ন অসঙ্গতি সেবা বান্ধব করার পরামর্শ দেন স্টেক হোল্ডাররা। 8 months of the মানে ইন ইয়ার কন্টিনিউ নন স্টপ বৃষ্টি হয়। এই বৃষ্টির সময় কাগজের কার্টুনগুলো বক্সগুলো ভেঙে ভিজে নষ্ট হয়ে যায়। মিলিয়ন ডলার আমরা ক্লেম রিসিভ করতেছি। মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে। সব সংকট দূর করে তৃতীয় টার্মিনালে মানসম্মত সেবা নিশ্চিতের কথা জানায় বাংলাদেশ বিমান। The customer airlines, they are also expecting that a quality, excellent, world-class ground handling service, যেটা আমরা অফার করবো ইনশাআল্লাহ, আমরা এটা নিয়ে কাজ করছি। বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, নির্মাণে দুর্নীতি হলে খতিয়ে দেখবে সরকার। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর পরিচালনার দায়িত্ব থেকে সরে এসে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের দাম না কমায় কার্যকর ব্যবস্থা নিতে বাজার সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখতে উৎপাদন খরচ কমাতে হবে। অভ্যুত্থানের সুফল নিত্যপণ্যের বাজারে নেই উল্লেখ করে বক্তারা বলেন, কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে। মিথ্যার ওপর ভর করে আওয়ামী লীগ রাজত্ব কায়েম করেছিল, তাই বিগত দিনে করা দলটির কর্মকাণ্ড মানুষকে মনে করিয়ে দিতে হবে বলে জানান যুব দলের নেতারা। সোমবার বিকেলে কলাবাগানে যুব দলের কর্মী সভায় এ কথা বলেন যুব দলের আহ্বায়ক এনামুল হক। এছাড়া রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফা দাবি সবার মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর কর্মী সভার কারণে আবারও রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন দলটির নেতারা। অগ্নি নির্বাপন যন্ত্রের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর কোনো সক্ষমতা না থাকায় আসল ও নকল পণ্য যাচাই বাছাই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাব। সোমবার সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসাবের সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 10মবারের মতো আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড ফায়ার সেফটি মেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। 3 দিনব্যাপী এই মেলা শুরু হবে আগামী 13 ফেব্রুয়ারি। এতে অংশ নেবে 30টি দেশের প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা মান নিয়ন্ত্রণ করে প্রোডাক্টের বিএসটিআই, খুবই দুঃখজনক হলেও সত্য, তারা এখনো ওয়েল ইকুইপড না আমাদের ফায়ার সেফটি এবং সিকিউরিটি প্রোডাক্টগুলোর মান নিয়ন্ত্রণ করে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করবে। যদি তারা কেপেবল না হয়, যাদের যদি ফান্ডের অভাব থাকে, পিপিপি প্রজেক্ট করে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে একটা স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি তৈরি করুন। চলতি বছর মোট 2362 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন, তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 330 জন এবং হত্যার শিকার হয়েছেন 486 জন। সোমবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় একথা জানান বক্তারা। এ সময় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ কাজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন তারা। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মী তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে।
সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনো বৈধ হওয়ার চেষ্টা করেননি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ কুয়েত সরকারের খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। বর্তমানে কুয়েতে নন ডিগ্রিধারী ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় 800 দিনার পরিশোধ করতে হয়, যা বাংলাদেশি টাকায় 3 লাখের বেশি। বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সী অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। 2021 সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে 60 বছরের বেশি বয়স্ক নন ডিগ্রিধারী অনেক প্রবাসী স্বাস্থ্য বীমা এবং সরকারি ফি সহ প্রতি বছরে প্রায় 800 দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন, যা বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকার বেশি। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে। দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা। তিনি বলেন, এমন অভিবাসী আছেন যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। চাকরি করে জমায় 900 দিনার জোগাড় করতে মানুষের অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এটা ভুল হয়েছে আগে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কুয়েত সরকার এটা শিথিল করছে। এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসা করে আসছে, তারা বেশিরভাগই 60 বছরের উপরে বা 60 বছর। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা একটা ভালো অবস্থান নিয়ে আসবে। এই বিরাট সুযোগটা আমাদের হাতে আসতে আছে। ইনশাল্লাহ আমরা যারা ভুক্তভোগী বা 60 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের আর পূর্বে সামনে আকামা লাগাইতে কোনো টাকা পয়সা লাগবে না। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্য মতে কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা 1,23,000। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় 41,000। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মৌসুমের প্রথম তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়া। এতে রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার তুষার ঝড় আরও প্রকট হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ঝড়ের প্রভাবে বড়দিনের কেনাকাটা এবং ভ্রমণ খাতেও ভাটা পড়েছে। বরফের স্তূপে ঢাকা পড়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর থেকে শুরু করে যানবাহন অবধি। হাড়হিম করা ঠান্ডায় বাইরে টেকা দেয়। বছরের এই সময়টায় যেখানে যুক্তরাষ্ট্রের অলিগলি বড়দিনকে বরণ করে নেয়ার আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকে, এবার সেখানে তুষার ঝড়ের প্রভাবে বিরাজ করছে স্থবিরতা। দোকানে তো ভিড় নেই, রাস্তায় গাড়ি চলাচলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। নিউ ইয়র্কের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ শৈত্যপ্রবাহ ও তুষার ঝড়ে নাজেহাল বাসিন্দারা। আগামী সপ্তাহেও এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। ঘটতে পারে নানা দুর্ঘটনা। এতে শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা থ্যাঙ্কসগিভিং উপলক্ষে বেড়াতে আসা দর্শনার্থীদের বিপাকে ফেলেছে। সোমবার নাগাদ এই ঠান্ডা বাতাস উত্তরের দিকে প্রবাহিত হওয়ার পাশাপাশি স্বাভাবিকের তুলনায় আরও 10 ডিগ্রি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পেনসিলভেনিয়াতেও তুষার ঝড় ক্রমেই বেড়ে চলেছে। শুক্র শনিবারের মধ্যে 24 ঘন্টায় অন্তত 200 দুর্ঘটনার খবর পাওয়া যায় বলে জানায় স্থানীয় পুলিশ। শহরের বেশিরভাগ এলাকা অন্তত 2 ফুট গভীর বরফে ঢেকে যায়। এতে শহরের কিছু কিছু এলাকায় যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বছরের এই সময়টায় থ্যাঙ্কসগিভিং এবং বড়দিনের ছুটিকে ঘিরে কেনাকাটা এবং ভ্রমণের ধুম পড়ে যায় যুক্তরাষ্ট্রে। তুষার ঝড়ের এই পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ,
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন স্কোয়াডে থাকা 4 ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ সহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও নাসুম আহমেদ। ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুটা দুর্দান্ত করতে চান তানজিদ তামিম। তাছাড়া নিজের দায়িত্ববোধ নিয়ে আগের চেয়ে সতর্ক এই ওপেনার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঘণ্টা তিনেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ। দল ঘোষণার ঠিক 1 ঘণ্টা পর ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দরে উপস্থিত স্কোয়াডে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। গাড়ি থেকে নামতেই সেলফি তুলে ভক্তদের আবদারও মেটান সাইলেন্ট কিলার। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, যেখানে ছাড় পাননি মাহমুদুল্লাহ। মুখের মাস্ক নামালেও তাকে থামিয়ে পাসপোর্ট দেখতে চান বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এরপর ফ্লাইটের টিকিট দেখাতে হয় এই সিনিয়র ক্রিকেটারকে। রিয়াদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের জায়গাটা মজবুত করতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। মাহমুদুল্লাহর পরই বিমানবন্দরে আসেন স্কোয়াডে থাকা বাকি 3 ক্রিকেটার তানজিদ তামিম, নাসুম আহমেদ এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া পারভেজ ইমন। তাদেরও আটকে দিয়ে পাসপোর্ট দেখতে চাওয়া হয়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভঙ্গুর দল নিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। তবে সীমিত ওভারের ফরম্যাটে তানজিদ তামিম নিজেদের শক্তিমত্তা নিয়ে শোনালেন আশার কথাই। আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নিই, তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। কমাস আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের। এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। টপ অর্ডার ব্যর্থতায় ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্ব নিতে প্রস্তুত তামিম। আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি, সেখান থেকে আমি ক্যারি করতে পারি নাই। সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করবো। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের সঙ্গে যোগ দিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের আগে আবারও ভেন্যু নিয়ে চিন্তায় ক্লাবগুলো। অপ্রস্তুত ভেন্যুতে ম্যাচ আয়োজন হলে ফুটবলাররা ঘন ঘন ইনজুরিতে পড়বে বলে মনে করছেন ক্লাব কর্তারা, যার খেসারত গুনতে হবে লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে। অতিসত্বর মাঠগুলোকে খেলার উপযোগী করে তোলার জন্য বাফুফের কাছে দাবি জানায় ক্লাবের কোচ ও কর্মকর্তারা। মাঠের কারণে ঘরোয়া ফুটবল মৌসুমের খেলা 1 মাস পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই 1 মাসেও মাঠ ঠিক করতে পারেনি বাফুফে। মানহীন মাঠেই গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা, যা নিয়ে আপত্তি জানায় ক্লাবগুলো। এবারের ঘরোয়া মৌসুম মাঠে গড়াচ্ছে 5টি ভেন্যুতে, যার মধ্যে গাজীপুর ও কুমিল্লা স্টেডিয়ামের এখনও বেহাল দশা। কুমিল্লাতে ম্যাচের একদিন আগে তোলা হয় ব্যাটিং পিচ, যেখানে ফেডারেশন কাপের প্রথম দিনের ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। তবে ভেন্যু অপ্রস্তুতের জন্য ক্লাবগুলোকে দায় দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। যাদের হোম ভেন্যু তাদের কিছু দায়িত্ব আছে মাঠটিকে প্রস্তুত করার জন্য, তো আমি এক্ষেত্রে ক্লাবগুলো উদাসীনতাকে দায়ী করব। তো আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে মাঠগুলো হয়তো উপযুক্ত হয়ে যাবে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের এমন দায় দেওয়াটা অযৌক্তিক বলে জানান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান। বাফুফে স্টেডিয়ামগুলোকে ক্লাবের হোম ভেন্যু ঘোষণা করলেও তা শুধু নামেই। মূলত মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ হওয়ায় সেখানে কর্তৃত্ব চলে তাদের। ভেন্যুটা সম্পূর্ণ নিয়ে নিছে, এটা আমি মনে করি আর আজ থেকে 5-6 বছর আগেই এই সমস্ত দায় দায়িত্বটা ফুটবল ফেডারেশন নিয়ে নিয়েছে। এখানে আর ক্লাবগুলোকে দোষারোপ করাটা আমার মনে হয় না এটা বাঞ্ছনীয়। এটা আমার মনে হয় এটা ফেডারেশনেরই দায়িত্ব। মাঠের এমন সমস্যার কারণে চিন্তিত ক্লাবগুলো। বাফুফেকে এখনই পদক্ষেপ নিতে বললেন ক্লাব কর্মকর্তারা। অন্য অপোনেন্টের কারো সাথে আঘাত করে হয় না, কিন্তু মাঠের কারণে আঘাত হয়েছে। পুলিশের যে প্লেয়ার ইনজুর্ড হয়েছে সেও কিন্তু মাঠের কারণে। এটা তো ওভারঅল আসলে ভালো না, এই জিনিসটা তো প্লেয়ারদের জন্য ক্ষতিকর। আগে থেকে ক্লাবগুলোকে নিয়ে বসে যদি এই সেটেলমেন্টে যেত, তাহলে আমার মনে হয় এত কথা হতো না। আমাদের ভেন্যু ছাড়া আরো বাইরে 2টি ভেন্যুতে, একটা কুমিল্লা, একটা ময়মনসিংহ। তো সেই হিসাবে আমাদের বাইরের মাঠগুলোকে আমাদের সাথে খেলতে গেলে যে একটা তারতম্য বা একটা ফাঁক, সেটাকে আমাদেরকে গ্যাপ এবং মাঠের সাথে পরিবেশের সাথে মানিয়ে আমাদের বাইরে খেলায় বেশি। তো সেই জায়গাতে আমরা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই হিসাবে আমাদের এই টিমকে আমাদের ওইভাবে প্রস্তুত করেছি। বাফুফের একটি সূত্র জানিয়েছে, অর্থের অভাবে এখনো ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত করতে পারছে না ফেডারেশন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তার খেসারত গুনতে হবে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ টানতে হবে কয়েক প্রজন্মকে, বলছে শ্বেতপত্র কমিটি। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার, কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। এবং 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নতুন ইসি। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।